তো ঘটনা ১৯০০ সালে। এই সালটাকে আপনি কোয়ান্টাম মেকানিক্সের জন্ম সালও বলতে পারেন, কারণ এই সালে বিজ্ঞানী ম্যাক্স প্লাংক তার কোয়ান্টাম থিওরি প্রদান করেন। ব্যাপারটা আসলে কি হয়, ব্ল্যাক বডি একটা বস্তু, এই বস্তু কিভাবে বিকিরণ করবে সেটার ব্যাখ্যায় তিনি এই কোয়ান্টাম থিওরি প্রদান করেন। এখন আমাদের এই কোয়ান্টাম থিওরি কেন লাগলো, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। এবং কোয়ান্টাম বিষয়টা কি, এই ব্ল্যাক বডি এইটা আসলে এমন একটা বস্তু যা সকল ধরনের বিকিরণ শোষণ করবে এবং অ্যাবসোলিউট জিরো বা পরম শূন্য তাপমাত্রার উপরে আপনি যত তাপমাত্রা বৃদ্ধি করতে থাকবেন, এইটা সেই শোষিত বিকিরণগুলো বিকিরিত করে দেবে বা নির্গত করে দেবে। কোয়ান্টাম থিওরি ১৯০০ সালে আসে এবং তার আগে ছিল আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স। সেই ক্লাসিক্যাল ফিজিক্স এইটা ব্যাখ্যা করতে গিয়েছিল এবং সেখানে তারা যেরকম ফলাফল পেয়েছিল, তারা যে সূত্রটা ছিল তাদের, সেইটা দিয়ে যে ব্যাখ্যাটা পেয়েছিল সেইটা, এবং বাস্তবে আসলে একটা ব্ল্যাক বডির সাথে কিরকম ঘটনা ঘটে, ব্ল্যাক বডির বিকিরণ যেভাবে হয় সেটার সাথে আকাশ পাতাল তফাৎ। মানে ব্যাপারটা হলো আপনার ক্লাসিক্যাল ফিজিক্স যে সূত্রটা প্রদান করে এবং বাস্তবে আপনি যদি দেখেন, একসাথে যদি দুটো কম্পেয়ার করেন, তাহলে দেখবেন একটা আকাশ আর একটা পাতালে। অর্থাৎ মানে একটুখানি মিল থেকে বাকি পুরোটাই অংশ একদম অমিল, কোনো মিল নাই। এবং যখন আপনি ব্ল্যাক বডি এটা নিয়ে পড়ানো হবে, আমাদের ম্যাক্স প্লাংকের সমীকরণ প্রতিপাদন করতে হবে, তখন বিষয়টা একটু ব্যাখ্যা করা যাবে। এবং যখন ক্লাসিক্যাল ফিজিক্স ব্যাপারটা ব্যাখ্যা করতে পারছিল না, একদম ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছিল, তখন আমাদের ম্যাক্স প্লাংক সাহেব আসে, এই সমস্যাটা হাতে নেয় এবং এই সমস্যার সমাধানে তিনি নতুন একটা ধারণা নিয়ে আসেন। ধারণাটা হলো কোয়ান্টাইত শক্তি। কোয়ান্টাইত শক্তি মানে ব্যাপারটা কি, ক্লাসিক্যাল ফিজিক্সে যে বিকিরণ হচ্ছে, এটা এখানে বিকিরণ এইটা একদম নিরবিচ্ছিন্ন, কিন্তু ম্যাক্স প্লাংক সাহেব এই বিকিরণটাকে বিচ্ছিন্ন ভেবে নিয়েছিলেন। বিচ্ছিন্নটা এটাকে আপনার কোয়ান্টাইত বলা হয়। আপনি যখন কোনো কিছুকে বিচ্ছিন্ন ধরে নেবেন যে এইটা একটা নির্দিষ্ট মান এবং তারপরে অন্য একটা নির্দিষ্ট মান গ্রহণ করতে পারবে, মাঝামাঝি কোনো কিছু হয় না। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। একটা দড়ি, ধরুন আপনি একটা দড়ি বেয়ে উপরে উঠবেন, আর একটা হলো আপনি একটা সিঁড়ি বেয়ে উপরে উঠবেন, দুটো। ঘটনাটা কি, আপনি যখন এই দড়ি বেয়ে উঠবেন, তখন আপনি চাইলে ১ মিটার উঠতে পারবেন, চাইলে ১.১ মিটার উঠতে পারবেন, ১.১৮ মিটার কিন্তু উঠতে পারবেন। কিন্তু সিঁড়িতে যখন আপনি উঠতে যাবেন, তখন কিন্তু এটা হবে না। আপনি হয় ১ ধাপ উঠবেন, না হয় ২ ধাপ উঠবেন। আপনার ১.৫ ধাপ, ২.৫ ধাপ, ৩.২৫ ধাপ এরকম কিন্তু কোনো কথা হয় না। অর্থাৎ একটা নির্দিষ্ট মান, মাঝামাঝি বলতে কোনো কথা নাই। এবং এই বিষয়টাই হলো কোয়ান্টাইত। আমাদের যে শক্তি নিয়ে কথা হতো, সেটা ওই রকম হতো, একটা নির্দিষ্ট মান থাকতো এবং এর মাঝামাঝি কিছুই হতো না। কিন্তু আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সে এই গ্যাপটা ছিল না, যেটা আমাদের কোয়ান্টাইজেশন ধারণাতে ছিল। মানে ম্যাক্স প্লাংক যেটা প্রবর্তন করে কোয়ান্টাইজেশন ধারণা, সেটাতে আপনার গ্যাপ ছিল, ক্লাসিক্যাল ধারণাতে ছিল না। এবং এইরকম ধারণাটা নিয়ে তিনি ব্ল্যাক বডির সমস্যা সমাধান করেন এবং সেই সমাধানে তিনি একটা বিষয় তুলে ধরেন, সেটা হলো এই শক্তি যে রয়েছে সেটা হবে ই ইজ ইকুয়াল এইচ ইউ। এই বললেন আমরা যে শক্তি পাবো, বিচ্ছিন্ন একটা একটা করে শক্তি, সেইটা হবে এইচ গুণন তার কম্পাঙ্ক। এবং এইভাবেই তিনি তার সমস্যার সমাধান করেন এবং আমরা পাই আমাদের প্রথম কোয়ান্টাম থিওরি। এবং পরবর্তীতে বিষয়টা কিন্তু এমন নয় যে পুরো ব্যাপারটাই ম্যাক্স প্লাংক দিয়েছে, পুরো কোয়ান্টাম মেকানিক্সটাই ম্যাক্স প্লাংকের হাতে গড়া। এইটা আসলে আপনার ধীরে ধীরে অনেক মানুষের, অনেক বিজ্ঞানী অবদানের ফলে আমরা পেয়েছি। তো প্রথম অবদান থাকে আমাদের বিজ্ঞানী ম্যাক্স প্লাংক সাহেবের, এবং দ্বিতীয়টা হলো আমাদের আইনস্টাইন। এরপরে ঘটনা ঘটে আমাদের ১৯০৫ সালে আইনস্টাইনের দ্বারা। বিষয়টা কি হয়, আপনার
এটা ধাতু, এটা একটা ধাতু। আপনি এখানে আলো ফেলতেছেন, আলো ফেলতেছেন, ঘটনাটা কি হয় যে এই ধাতু থেকে আপনার ইলেকট্রন নির্গত হতে থাকে। স্বাভাবিক ব্যাপার। আপনি বলতে পারেন যে বিকিরণ ধাতুর উপর পড়ে, ইলেকট্রন সেটা শোষণ করে এবং এইটা শোষণ করে ইলেকট্রন নির্গত হতে থাকে। এবং ঠিক আগের মতো করে এইটার ব্যাখ্যা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়েছিল, কিন্তু সেইটা পুরোপুরি ঠিক হয়নি। ক্লাসিক্যাল মেকানিক্সে যে ঘটনাটা তারা প্রেডিক্ট করে, বলে যে এইরকম ঘটনা ঘটবে, বাস্তবে সেই রকম ঘটনা ঘটে নাই, অন্যরকম একটা ঘটনা ঘটছে। ব্যাপারটা একটু ছোট্ট করে বলি, ধরেন আপনার এক মানের এক মানের আপনি একটা আলো ফেলতেছেন ইলেকট্রনের উপরে, ধাতুর উপরে, এবং ইলেকট্রন ধরুন 2 মানের গতি নিয়ে বের হয়ে গেছে, একটা গতি পাইছে 2 মান। এখন আপনি যদি এই মানটা বৃদ্ধি করে 2 করে দেন, তো আপনি এরকম একটা আশা করতে পারেন যে ইলেকট্রনের গতি আপনার দ্বিগুণ হোক বা 3 গুণ বাড়বে, তাই না? তো এটা মানে কোনো একটা ভাবে বৃদ্ধি হবে, 4 গুণ হোক, 3 গুণ হোক, এটা জাস্ট ধরে নিলাম। এক্ষেত্রে 2 ধরেছি, এটা যে কোনো কিছু ধরা যায়। কিন্তু আসলে ব্যাপারটা কি হয় যে যখন আপনি এটা বৃদ্ধি করতেছেন, এটা শক্তি বৃদ্ধি করতেছেন বা ইন্টেন্সিটি যেটাকে বলে, সেটা বৃদ্ধি করলে এর গতি বাড়ে না, সে আগে গতিতে ধাতু থেকে মুক্ত হতে থাকে। এবং ক্লাসিক্যাল ফিজিক্স এইটা বলেছিল যে আপনি যখন এর মান বাড়াবেন এর গতি বাড়তে হবে, মান বাড়ালে গতি বাড়বে। কিন্তু বাস্তবে যখন আপনি দেখেন গতি বাড়ে না, গতি একই থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সকে বলা যায় সে ভুল দিয়েছিল। এবং এইটার সমাধান আমাদের আইনস্টাইন সাহেব করে, এবং কি দিয়ে করে? ম্যাক্স প্লাঙ্কের এই সূত্র দিয়ে করেন। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আইনস্টাইন এই সূত্র দিয়ে, যেটা ম্যাক্স প্লাঙ্ক বলেছিল যে শক্তি নিরপেক্ষ, সেই সূত্র দিয়ে সেটা সমাধান করে। তার মানে এখানেও আমরা কোয়ান্টাম থিওরিটা পাচ্ছি একটা, এটা আলোর কোয়ান্টাম থিওরি পাচ্ছে এখানে। প্রথমে ম্যাক্স প্লাঙ্ক সাহেব, এরপর আইনস্টাইন, এরপরে আসবে আমাদের বোর সাহেব। বোর সাহেব 1913 সালে একটা পরমাণু মডেল প্রকাশ করে। এর আগে আমাদের পরমাণু মডেল ছিল বিজ্ঞানী রাদারফোর্ডের, তিনি ক্লাসিক্যাল ফিজিক্সের উপর ভিত্তি করে একটা মডেল প্রকাশ করে, এবং সেইখানে ঠিক আগের মতোই বিশাল একটা ঝামেলা ছিল। ঝামেলাটা কিরকম, আপনি যদি রাদারফোর্ড বলেছিল যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরতে থাকে, যেমনটা সৌরজগতের চারদিকে গ্রহগুলো ঘুরতে থাকে। তবে বিষয়টা কি, বিজ্ঞানে একটা কথা, একটা নীতি রয়েছে, যদি একটা চার্জিত কণার মধ্যে যদি ত্বরণ থাকে, তাহলে সে বিকিরণ করবে এবং সে শক্তি হারাবে। এখন বাস্তবে তো এইটা হয়, এটা একদম প্রমাণিত কথা যে একটা ধরুন চার্জিত কণা, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, এটা যদি একটা ত্বরণ থাকে কিছুটুকু, তাহলে সে ধীরে ধীরে শক্তি ক্ষয় করতে থাকবে। ইলেকট্রন, ক্লাসিক্যাল ফিজিক্স বা রাদারফোর্ডের কথা অনুযায়ী নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘোরে। এখন গোলাকার পথ বা বৃত্তাকার পথ মানে এটার মধ্যে ত্বরণ রয়েছে। এখন ত্বরণ যদি থাকে, তাহলে ইলেকট্রনটা কি করবে? ধীরে ধীরে শক্তি হারিয়ে এইভাবে ধীরে ধীরে নিউক্লিয়াসে পড়ে যাবে, এবং নিউক্লিয়াসে পড়লে পরমাণু গায়েব। যদি পরমাণু গায়েব হতো, তাহলে আজকে আমি এবং আপনি এখানে থাকতাম না। যেহেতু আমরা এখানে আছি, সেহেতু এইরকম কোনো ঘটনা ঘটতেছে না, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরতেছে না। এবং এই একটা বড় সমস্যার সমাধান করে রাদারফোর্ডেরই ছাত্র। রাদারফোর্ডের পরমাণু মডেল প্রকাশের ঠিক 2 বছর পর 1913 সালে তিনি কোয়ান্টাইজড কক্ষপথের ধারণা নিয়ে আসেন। ঠিক আমাদের ম্যাক্স প্লাঙ্কের মতো। ম্যাক্স প্লাঙ্ক কি বলেছিল যে আমাদের বিকিরণ যে রয়েছে, বিকিরণ নিরবিচ্ছিন্ন। এবং আমাদের বোর সাহেব তিনি বলেন ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘোরে না, বরঞ্চ ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে। এবং নির্দিষ্ট বলতে কি বোঝায়, ধরুন এটাকে আমি বললাম যে একটা শক্তি স্তর, এটাকে একটা শক্তি স্তর, তো ইলেকট্রন এইখান দিয়ে থাকবে, এখান দিয়ে থাকবে, এর মাঝামাঝি কোথাও থাকবে না, সে আগের মতো হলো। অর্থাৎ
কোয়ান্টাইজেশন হলো এখানে আপনি এ মানটা নিতে পারবেন, এ মানটা নিতে পারবেন, এর মাঝামাঝি কোনোটা নিতে পারবেন না। তো এই সমস্যার সমাধান আমাদের কোয়ান্টাম মেকানিক্স দিল, মানে কোয়ান্টাম এই ধারণাটা দিল, ক্লাসিক্যাল ফিজিক্স দিতে পারলো না। তো বোর সাহেবের পরমাণু মডেলের পর আমাদের যে নতুন ধাপ আসে কোয়ান্টাম মেকানিক্সের, সেটা হলো কোয়ান্টাম সাহেবের কম্পটন ইফেক্ট। এখানে ঘটনা কি ঘটে, আপনার একটা এক্স রে, যেটাকে ক্লাসিক্যাল ফিজিক্স একটা বিকিরণ মনে করে, মানে বিকিরণ বলতো। এইটা দিয়ে যখন আপনি ইলেকট্রনকে আঘাত করবেন, বলি এটাকে ক্লাসিক্যাল ফিজিক্স কণা বলতো, কণা হিসেবে ধরতো, এক্স রে বিকিরণ, ইলেকট্রন কণা। তো এই এক্স রে দিয়ে যখন আপনি ইলেকট্রনকে আঘাত করবেন, তখন ঘটনা কিরকম হওয়া উচিত? দেখুন, আপনি একটা বল দিয়ে আরেকটা বলকে আঘাত করবেন, তো যদি একটু সাইড বাই সাইড আপনি আঘাত করেন, মানে একটু কোনাকুনি ভাবে আঘাত করেন, তাহলে একটা বল এই দিকে চলে যাবে, আরেকটা বল এদিকে চলে যাবে। এখন যদি আপনি এখানে একটা বল না নিয়ে যদি একটা টর্চের আলো নেন, তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটবে না, এরকম ঘটনা ঘটবে না। এখন এটাকে একটা দেখুন, এই বলের একটা ভরবেগ থাকে, বলের একটা ভরবেগ থাকে। ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী এইটার কোনো ভরবেগ নাই, এইটার কোনো ভরবেগ নেই, যেহেতু এটা এক ধরনের বিকিরণ, ভরবেগ তো থাকার কথা না, কারণ বিকিরণের আপনার ভর হয় না, যদি ভর না থাকে ভরবেগ কিভাবে পাবেন? কিন্তু দেখা গেল যে কম্পটন সাহেব এইটার ভরবেগ আছে ধরে নিয়ে যখন এই সমস্যাটা নিয়ে কাজ করতে গেলেন, দেখলেন যে হ্যাঁ, এইটা আমরা কণা যেভাবে সমাধান করি, এক্স রে এবং ইলেকট্রনের ক্ষেত্রেও এইরকম ভাবে কাজ হচ্ছে। তখন তিনি এইটা থেকে বুঝলেন যে আসলে এক্স রে এক ধরনের কণা। এর আগে দুজন ব্যক্তি, ম্যাক্স প্লাঙ্ক এবং বিজ্ঞানী আইনস্টাইন, তারা দুজনে প্রায় একই রকমের কথা বলে গেছেন যে বিকিরণ মূলত কণা। এবং ধীরে ধীরে এইভাবে আমাদের কোয়ান্টাম মেকানিক্সে শুরু হয়। বিজ্ঞানী কম্পটন সাহেবের 1923 সালে সেই কম্পটন ইফেক্টের পর আমাদের পরবর্তী তিনি আসেন, তিনি হলেন ডি ব্রগলি সাহেব এসে একটা অনেক অদ্ভুত কথা বলেন। এটাকে যে তিনজন বিজ্ঞানী, তারা কি বলেছিল যে বিকিরণ যেমন আলো, এগুলো হলো কণা। ডি ব্রগলি সাহেব এসে বললেন যে কণা বা বস্তুর তরঙ্গ, ভরণ, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি একটা সমীকরণ প্রদান করেন, P ইজ ইকুয়াল ল্যামডা বাই এইচ। এটা দ্বারা আপনার ভরবেগ, এইটা দ্বারা বোঝাই হলো তরঙ্গ দৈর্ঘ্য, আর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। তো তিনজন মানুষ বলল বিকিরণ কণা, একজন এসে বলল বস্তুর তরঙ্গ ধর্ম বিদ্যমান, এবং এইভাবে মূলত আমরা কোয়ান্টাম মেকানিক্সটা পেয়ে থাকি। যদিও এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম, প্রথমত ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, আইনস্টাইনের তিনি ফটো ইলেকট্রিক ইফেক্ট, সম্ভবত এটা বলা হয় নাই, তিনি ফটো ইলেকট্রিক ইফেক্ট বর্ণনা করেন কোয়ান্টাম থিওরির মাধ্যমে, বোর তার পরমাণু মডেল, কম্পটন সাহেব তার কম্পটন ইফেক্ট, এবং ডি ব্রগলি সাহেবের এই এটাকে বস্তু কণা, বস্তু তরঙ্গ অনুকল্প বলা হয়, দ্বৈততার অনুকল্প, দ্বৈততা, বস্তু কণার দ্বৈততার অনুকল্প বলা হয়, এইটা প্রদান করে। এবং এইটা প্রদান করার মাধ্যমে মূলত আমাদের এই কোয়ান্টাম মেকানিক্সের শুরু হয়। এবং এতক্ষণ যেটা নিয়ে বললাম সেইটা হলো আপনার প্রাচীন কোয়ান্টাম এবং আমাদের প্রথম অধ্যায় মূলত এই প্রাচীন কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে। এবং পরবর্তী লেকচার খুব সম্ভবত হবে যে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স কিভাবে এসে ব্যর্থ হলো। অর্থাৎ আজকে যেরকম আলোচনা ছিল, কালকে ওই একই বিষয় নিয়ে আলোচনা। তবে এখন যেহেতু আমরা শুধু কোয়ান্টাম এর দিকে
নিয়ে আলোচনা করছি। কালকে ক্লাসিক্যাল ফিজিক্স নিয়ে একটু আলোচনা করব, যে সেগুলো আসলে এইগুলা ব্যাখ্যা করতে কেন ব্যর্থ হয়েছে একটু বিস্তারিতভাবে। ধন্যবাদ।